অরিজিনাল আর কোনটা ডুপ্লিকেট তোমারে বুঝায় করি। পাথর যদি অরিজিনাল হয় তাইলে মনে করো তুমি যেই বাসে চড়বা সেই বাসের ইঞ্জিন বইয়া যাইব, দুনিয়ার কাহিনী করলেও ইঞ্জিন আর স্টার্ট হইব। বুলেট আছে, বুলেটে ময়লা জমছে রে। তুই এক কাম কর, প্যাসেঞ্জার নামাই দে, ইঞ্জিন বয়ে গেছে কেমন হয়। আল্লাহ, একদম অরিজিনাল জিনিসটা দিছ আমারে, একদম অরিজিনাল। ও ভাই ওই নামেন, গাড়ি যাবো না, ইঞ্জিন বন্ধ হয়ে গেছে। নামেন যান, আসেন নামেন। আরে তেজপাতি কারণ বেটা, গাড়িতে স্টার্ট নিয়ে নিছে। প্যাসেঞ্জার ও ভাই গাড়ি স্টার্ট লইছে ভাই, জলদি আসেন, এখনই চলে যাবো ভাই। আসেন। আমি উঠি পরে স্টার্ট আবার বন্ধ হয়ে যাবে না। শরীরটা এখন ঝরঝরা লাগতেছে না? বলেছিলাম যে উঠে একটু গোসল দাও, দেখবা কেমন শরীরটা হালকা হয়ে যায়। একদমই ঠিক কথা কইছি রে মা, তুই ছিলি বলে তো আমি বাইসে আছি। আমার পেটের চাল তো আমার দেখেই না, আর তুই হলি গিয়ে পরের মেয়ে। এখন এই গরম গরম ভাতটা খায় নাও, তাহলে পরে দেখবা আরো ভালো লাগবে। আমার চাওয়ালটার কি যে হয়, দুদিন পর পরই খালি কোনে জানি উড়াল দেয়। কোনি যে যায়, কি যে খায়, কিরা জানে। এত ছাল করে না তো। তুমি যে তার জন্য এত চিন্তা করতেছো, সে করে তোমার জন্য? হ্যাঁ, এই যে একলা বাড়িটার মধ্যে তোমারে ফালায় থুয়ে যায়, তুমি কি খাচ্ছো, তুমি কি করতেছো, তোমার অসুখ হচ্ছে না বিসুখ হচ্ছে, সে খোঁজ নেয়? বাপের নেশায় পাইছে রে তারে, বাপের নেশায় পাইছে। বাপ যেমন সারা জীবন খালি মাটি খুঁড়তো, আর কত মাটির নিচে স্বর্ণের কলস আছে। গ্রামের এমন কোনো জায়গা নাই যেখানে সে মাটি খুঁড়ে নেই। আজকা একদিন ভিটের মধ্যে মাটি খোঁড়া শুরু করলো। আমি তো একেবারে তাজ্জব বনে গেলাম। তারপর সে মাটি খুঁড়তে সে কবরের মধ্যে নিজেই কোন সময় মরে পড়ে থাকলো। হায় রে কপাল, কিন্তু সে সোনার কলস আর খুঁজে পেল না। কাজ করো খালা, এবার তোমার সাওয়াল আসলি পরে ওরে বান্দার ব্যবস্থা করে ফেলাও। ঘরে একটা লাল টুকটুকে বউ নিয়ে আসো, দেখবা কেমন বান্দা পড়ে যায়। এই রমের উড়নচন্ডী সাওয়াল রে কিটা বিয়ে করবে রে? আচ্ছা কুলসুম, তুই তোর মনের জ্বালে তারে বান্দার পারলি না, তাই না? তুমি যে কি বলতিছো না, কিসের মধ্যে কি বলতিছো? আমি কি করছি আর আমার শাড়িটা কি বাজাচ্ছে? তাড়াতাড়ি খাও তো। জানো না আমার ঘরে একটা সৎমা আছে, পানিতে চুন খসলি পরে পেদানি দেবে না। তোমার আমি সারাদিন বসে থাকতে পারবো না, খায় না, আমি গেলাম। সোনার টুকরো মেয়ের আল্লাহ তোমারে ভালো রেখো আল্লাহ। কুলসুম, 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 কি রে? আস্তে আস্তে। ওরে আল্লাহ, হাকিম ভাই তুমি? রঙ্গড়ি চাইছিস কিছু কোন জীবনে প্রথম দেখেছিস আমার? শোন, কোনে ছিল এতদিন? আরে কোনে ছিলাম সেটা পরে কব না, এটা ধর। কি করছি মাথার ঠিক নেই, এটা তো এন দিয়ে যাবে না, তুই বেরো আয় তো। আচ্ছা, আসতেছি। ওজন কিসের জন্য এর মধ্যে? বোমা টোমা নেই তো? আরে কি করছিস, আমার কি তোর সন্ত্রাসী মনে হয়? দেখো আবার আমারে কোনো বেজালের মধ্যে ফেলায় না। তোরে কি ভেজালে ফেলবো? সারা জীবন তো ভেজালের মধ্যে আমি পড়ে আছি। শোন,
এবার যে জিনিসটা পাইছি একেবারে খাঁটি জিনিস, বুঝেছিস? কষ্টি পাথর, কোটি টাকার উপরে দাম। খুব সাবধানে রাখবি, বুঝেছিস? কেউ যেন বুঝতেই না পারে, লুকিয়ে রাখতে হবে। একটা কথা মনে রাখবে, পৃথিবীতে একটা মানুষকেও যদি আমি বিশ্বাস করে থাকি সেটা হচ্ছিস তুই, বুঝেছিস? খিদে লাগছে, তোর ঘরে খাবার দাবার কিছু আছে? আছে, কলা খাবা? আরে এতগুলো কলা খাতি পারো? একটা ছিঁড়ে খাই। দিনে তো সব কিছু আমি শোধ করে দেবো, বুঝেছিস? কি শোধ দিবা তুমি? কি দিয়ে শোধ দিবা? যা দিয়ে শোধ দিবা সেটা তো তোমার মধ্যে নাই। দেখ খাতে খাতে যাই। বাপ, ও বাপ, তুই আর কোনোখানে চাইস নি। আমি একলা মানুষ, সারাদিন বাসায় থাকি, সারাটা রাত তোর চিন্তায় আমার ঘুম আসে না। চিন্তা তো করতে হবে না মা, কোনো টেনশনও করতে হবে না। দিন ফিরে যাচ্ছে, আবার থাকবি না নেওয়া। এসব পচাল বাদ দিয়ে তুমি একটা কাজ করবো দিনই, তোমার চোখ দুটো বন্ধ করো দিন। চোখ দুটো বন্ধ করো, তারপর আমি করছি। তুমি চিন্তা করো যে আমাদের একটা দালান উঠেছে, আর সেই দালানের বারান্দায় দাঁড়ায় তুমি সানগ্লাস পরিয়ে দক্ষিণের বাতাস খাচ্ছ। কি গায়ে বাতাস লাগতেছে না মা? হয়, কেমন জানি একটা ঠান্ডা হাওয়া লাগলো মনে কয়। তারপর মনে করো আমাদের একটা প্রাইভেট কার হয়েছে, লাল রঙের একটা প্রাইভেট কার, নিজেদের কার। সেই কারে করে তুমি আর আমি ঘুরে বেড়াচ্ছি। আহারে, এই সময় যদি তোর বাপ বেঁচে থাকতো। বাইসে থাকলেই পিছনের সিটে বসে পান খেত। আবার তো মরিয়ে গেছে, একটা মরা মানুষ, সেটা বাস্তবের মধ্যে তুমি টাইমে আনলে কিসের জন্য বলো দিন? আচ্ছা, তুই আমার সত্যি করে একটা কথা কত, তুই কি আলাদিনের চেরাক পাইছো? আমি কি পাইছি সে কথা তো আমি তোমারে কব না, তুমি সহ্য করতে পারবা না, এমনিতেই তোমার হাত দুর্বল। আর ক না বাজান, কলাম তো কওয়া যাবে না, সহ্য করতে পারবো না, স্টক করে। কারণ তোমারে নিয়ে আবার হাসপাতালে টানটানি করতে হবে। এমনিতেই সারাদিন পাথরটাই নিয়ে আমার অবস্থা কাহিল। পাথরে কি ভাগ্য ফেরে রে? ফেরে মা, ফেরে। পাথরের মতন পাথর হলি ফেরে, আর তুমি যে পাথর ভাবিস না সে পাথর না। আচ্ছা, এত কথা করার দরকার নেই, তুমি ঘুমিয়ে পড়ো, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, তা না হলে পরে ওই স্বপ্নে পাথরের সঙ্গে ঢুস খাওয়া নেই। তো কইছে পাথরের সঙ্গে আমি ঢুস খাবো? বহুদিন পরে এই চান্সটা হাতে আসে, জাস্ট বেঁচে দেয়া। ওরে বাবারে, কতগুলো টাকা, কতগুলো টাকা, কষ্টি পাথর বললে কথা। আরে হাকিম ভাই নাকি? এতদিন কইছিলেন বিলাত গেছিলেন নাকি? বিলাত গেছিলাম না, কই গেছিলাম? তোর জানা দরকার আছে? মেজাজটা মনে হয় গরম আছে, বহ ঠান্ডা খাও। ঠান্ডা নরমাল কোন রাতে কাম হইব না, আমার কাম আছে, আমার বিজি আমি। আরে বহ, তোমার লাগে একটা গোপন খবর আছে। কি খবর দিবি? সব খবর তো মুখস্থ হয়ে গেছে আমার। অমুক জায়গায় সীমানার পিলার পাওয়া গেছে, ঠাডা পড়া লাশ পাওয়া গেছে, এটা টিকটিকিরে কালার কইরা 5,000 টাকায় বেচছিলি আমার কাছে, আমি ভুলে গেছি না? হ্যাঁ, হাকিম আর বলদ নাই, হাকিম চালাক হয়ে গেছে। সব লাইন গেট মুখস্থ হাকিমের। 5,000 টাকা কলা দেখতা। কত করে কলা ভাই? 10 টাকা। 500 কলা খাইলে 5,000 টাকা সোজাইব। কেমনে খামু 500 কলা? খামু, ঠিকই খামু,
ওইটার মজুরি তুই দিবি, পরিশ্রম হইব আমার 500 টাকা লাগাইতে। চা দে একটা। ভাই এই চা। ভাই এটা কি করতেছে? জিদে করতাছিস জিদে, না টাকা শুধু কম নেই। 5000 টাকা শুধু আমার লাগবে না? চা কত? 5 টাকা ভাই। পরে হিসাব করবো না। তো কি মনে হচ্ছে তোমাকে আমি মিথ্যে কথা করছি? তুমি দিয়ে যাওয়ার পরে তো আমি টেস্ট করেছি, আর আমি একবার শুনেছিলাম কোষ্ঠী পাথরের মধ্যে যদি সোনা দিয়ে ঘষা দেওয়া হয় তাহলে পরে নাকি দাগ কাটে। ঘষা দিয়ে তো আমি তাজ্জব। তাজ্জব হয়েছে? কি কি হয়েছে রে? আমি আমার কানের দুল জোড়া দিয়ে যেই তোমার কোষ্ঠী পাথরে ঘষা দিলাম, সাথে সাথে হাত ভর্তি কালে উঠে আসিল। হাকিম ভাই তুমি এবারও ঠকিছো। আরে না, কিসের ঠকেছিস? কি করছিস না করছিস? আমার মনে হচ্ছে তো ওই কানের দুল জোড়ায় ভেজাল আছে। কি করছো আবল তাবল? কানের দুলে ভেজাল হবে কিসের জন্য? এটা আমার মায়ের দেওয়া। তোর মা দেয়া জিনিস তোর মারে তো কিনে দিছে তোর বাপ। তোর বাপ মাতাল না? ওই তোর মারে ভুজুং ভাজুং বলে বুঝাইছে, ইমিটেশনের জিনিস। আর সে বেচারি হচ্ছে ওই আমার মতন বলদ, বিশ্বাস করে নিছে। তুই এক কাজ কর, দুল জোড়া আমারে দে, আমি বাজারে দে স্বর্ণকারের এটা একটু পরীক্ষা করায় নিয়ে আসি। সত্যি করছো? হ্যাঁ, এটা ভেজাল না খাটি বুঝতে হবে না। দেখো কিন্তু সাবধানে নিয়েছো। ওরে না, কোনো অসুবিধা নেই, আমি যাবো আর আসবো। এ শোন, তুই কিন্তু আমার ওই পাথরটারে ভেজাল মনে করে ফালাই দিস না। হ্যাঁ, যা বাড়ি যা। তুমি কিন্তু সাবধানে নিয়ে যাও, মায়ের দেওয়া। মরেও না, এত মানুষ মরে, এই সেমনিরা মরে না। আমার এসে যত জ্বালা আপদ। ওই খবরদার পাড়া দিবি না। নবাবের বেটি এখন অন্য সময় হয়েছে না? এই ওই বাড়িতে কি, ওই বাড়িতে কি তোর? হ্যাঁ, ওই বাড়িতে কি মধুর হাড়ি থিয়ে দিছে তোমার লাগা? আর ওই বুড়িরে তোরা তো সেবা করার কি হয়েছে? ঘরে না দুনিয়ার কাম করে রয়েছে। আম্মা একটু আগে তুমি ঘর বাড়ি সবকিছু ঝাড়ু দিয়ে গেলাম, উঠান টুঠান ঝাড়ু দিয়ে গেলাম। দেখো, কথা কয়ে সারতে পারি না, কথা কইয়া সারতে পারি না, মুখে মুখে কথা কয়, একটা কথা মাত দিতে পড়তে দেয় না। এই সামনে, এই সংসারে কি আর কোনো কাম নাই তোমার উড়ান ঝাড়ু ছাড়া? হ্যাঁ, এই তরকারিগুলা কে কাটবো? তোর মনে হয় এ কাটবো? আম্মা আর যাই করেন, আমার মায়ের নিয়ে কোনো কথা কবেন না। ওরে বাবা, কি কি করছিস? এই হরমজাদি, হ্যাঁ তুই আমার চেটা কথা কস, আমার মুখের উপরে কথা কস। এই এই তুই মরতে পারস না? এই মুখে মুখে কথা কস, তুই মরতে পারস না? এত মানুষের মরণ হয়, আল্লাহ তোর মরণ দেয় না, আমার উদ্ধার করতে পারস না? এদিকে যদি মরতে না পারস, গলার মধ্যে কলস দিয়ে তারপর ডুবটা পড়ে মর, তবু আমারে রেহাই দে। আর ওই যে ওই বাদামের পিছনে পিছনে ঘুরছে। ওই তুই এই পৃথিবীতে এত লুলা লাগনা খোরা কাটিলে দেখো না তুমি? এগুলোকে যাই যুদ্ধ করতে পারো না, আমার উদ্ধার করতে পারো না? এই ওইসব কালা গায়ের রং দেখছিস তুই? তোরে কে নিব? কেউই নিব না। ওইসব কালা আমার হইছে গলার জ্বালা, বুঝছাস? মর যাইয়ে ডুববে মর, তবু আমার চোখের সামনে থেকে সর, আমার চোখের সামনে থেকে যাবে, কিন্তু মাইরে ফেলাম আজকে। যা সেকেন্ড বান্দিছি, বান্দি যা, তোর মার কলার মধ্যে ঢুকে মর। নিয়ে যাও মা। ভাই আসলে কি তুই নানা একরত্তি? আমি কি আপনার সাথে মিথ্যা কথা বলছি? না, সে কথা বলতেছি না। ওই সবাই ভাই আমার ওই সহজ সরল মানুষ তো, আমি সবাই ঠকাই লিখে কইলাম। যে আপনার বিশ্বাস না হলে আমার টাকা ফেরত দিয়ে দেন, আপনি দুলন নামে বিক্রি করে দেন। ও না, তাহলে ওই যে একরত্তির টাকা তো দেননি, সেটা দেন। ওই যে খুচরা টাকাটা আপনারা দিলাম। ও, এটা একরত্তির টাকা? হ্যাঁ ঠিক আছে।
হাকিম ভাই, হাকিম ভাই, এই আমার দুল দাও। ভালো আছিস? দুল দুল তো দুল যা ভাবিছিলাম তাই হয়েছে, বুঝছিস? মানে কি? মানে হচ্ছে তোর এই দুল ওটা হচ্ছে ভেজাল, একটা দুটো দোকান না, আমি অনেকগুলো স্বর্ণকারের দোকানে গেছি, ওই টেস্ট করাইছি, ওটা ইমিটেশনটা ভেজাল। আমার দুল ভেজাল হোক আসল হোক, আমার দুল নিছো, দোল ফেরত দাও। ওরে মিজাজ গরম হয়েছে, সে দুল কোথায় ফেলাই দিছি তার কোনো মনে আছে আমার? কি করছো? হালাই দিছো মানে? তুই বুঝতে পারতিছো বাড়িতে যদি জানতে পারে তাহলে তো আমাকে মাইরে ফেলবে, আমাকে আস্ত রাখবি না। কিছু হবে না, কটা দিন একটু কান ঢাইকে রাখবি, চুল টুল দিয়ে ঢাইকে রাখবি, ও অসুবিধে নেই। আমার এই পাথর সেল হয়ে যাচ্ছে, বুঝছিস? সেল হওয়ার পরে তোর পাততে মাথা পর্যন্ত আমি স্বর্ণ দিয়ে মুড়িয়ে দেবো, কথা হয়ে গেছে, ফোন করেছে আজকে, সেই কাজে আমি যাচ্ছি, খুব তাড়াহুড়োর মধ্যে যাচ্ছি। হাকিম ভাই, আল্লাহর কসম করছি, আমার দুল যদি না দিছো তাহলে পরে তোমার পাথর দিয়ে করাম, তোমার মাথা আমি ফাটায় দিব। এই দেখি কি ব্যাপার? এই তোর কানের দুল কই রে? ও বুঝতে পারছি, এই যে কন্যাগরের লগে ঢলাঢলি করে তারপরে দিয়েছেন কানের দুলটা। আম্মা, আপনি সব সময় আমার সাথে এরকম বাজে কথা বলেন কিসের জন্য? একটু ভালো ব্যবহার করতে পারেন না? সেইটাই তো, আপনি হইলেন সৈয়দ বংশের মাইয়া। এই সামনে এই, আমি তোর কাছ থেকে ভালো ব্যবহার শিখবো নাকি? আম্মা দেখেন, কানের দুলটা আমার মায়ের, আমি কি করছি সেটা আপনারা জানানোর কোনো প্রয়োজন নাই। রে বাবা, সাল্লাই কুত্তার বাগা নামে হালুম হালুম করে। কাটটা খাস, হ্যাঁ কাটটা খাস কেন? আমার বাপেরটা খাই? এই তোর বাপেরটা খাস মানে কইতে তোর লজ্জা করে না? হ্যাঁ, এত বড় একটা দামড়ি মাইয়া, এখন পর্যন্ত বিয়ার শাদী হয় না, কেউ তো নিতে আহে না, আবার কানের বাপের দেখাই লজ্জা সরম। এই যে শাহজাদি নবাব সলিমুল্লাহ চলে আইছে, নিজের তো তাল নাই, ডক ডক কইরা মদ খাইয়া বেতাল হয়ে করে ঢুকে। এই সব একদম সব, আমি কোনো ঝামেলা পছন্দ করি নাই। আমিও পছন্দ করি না। যা বলবা সোজাসুজি খোলাখুলি বলো। আমি কি সোজাসুজি কম? হ্যাঁ, তোমার এই আদ্দামা মাইয়ারে জিগাও। আরে আমি তো আরে ভালো মন্দ কিছু কইলেই আমি দোষ, আমার দোষ, আমি ভালো না, ওর লগে খেস খেস করি, কারণ আমি ওর সৎ মা, আমি তোর পেটে ধরি নাই। আরে বাবা, আমি এত সুন্দর কইরা জিগাইলাম, কি রে তোর কানের দুল জোড়া কই? ও মা, হ্যাঁ একেবারে তেলে বেগুনে জ্বললে উঠলো। আমার কয় তুমি কে? তোমার আমি কি কৈফত দিমু? হ্যাঁ, আমার মায়ের সোনার কানের দুল আমি যাই খুশি তারে দিয়ামু, আবার কয় আমি আমার বাপের দেখাই, তুমি কৈফত নাও কেন? আরে হারামজাদি, আমি তোর জন্য একদিনও শান্তিতে থাকতে পারলাম না। এই তুই মরস না কেন? হ্যাঁ, গলা ধরে দিয়ে মরস না কেন? হ্যাঁ, আতুর ঘরে আমার লবণ খাইয়ে মাইরে ফেলতে পারছিল না? আবার মুখে মুখে তর্ক করতেছিস। এখন বুঝছো যে আমার লগে এরকম মুখে মুখে তর্ক করে? হ্যাঁ, তোর আজকে আমি বাইরেই ফেলাবো, তোর আজকে আমি বাইরেই ফেলাবো, তোর আজকে আমি আর শান্তিতে দেখতে পারবো না। আমি কি ব্যাপার, এত রাত্রি তুই বাড়ি করে আছিস কিসের জন্য? এই যে দেখেন, ভিস্তা অ্যান্ড্রয়েড টিভি আছে, নেটফ্লিক্স, টফি, বিনস, জি5, জুম, ইউটিউব, ইমো, ফেসবুক, ই-শেয়ারিং, 6 মাসের রিপ্লেসমেন্ট সহ 5 বছরের বিক্রয়ের সুবিধা। ভিস্তা, এক্সেলেন্স ইন টেকনোলজি। কি আছে? দেখেছেন আপনার জন্য আমি কিরম মার খাইছি? আমার কি অপরাধ ছিল কোন তো? আমি তো আপনার বিশ্বাসই করেছিলাম হাকিম ভাই। হয়েছে কি, ওই একটা কালো বিড়ালের খোঁজ পাইছি, তো সেটা কেনার জন্যই তোর দুল জোড়া বেঁচে দিছি। সরষে মানুষ আপনি, আপনার কাছে একটা কালো বিড়ালের দাম আছে আর একটা কালো মানুষের দাম নাই।
আমি বুঝতে পারিছি এরা ভুলা হয়েছে, অসুবিধা নেই, আমি তোর ভুল ধরা ফেরত দেবো না। লাগবি না, আপনার দেয়া কোনো জিনিস আমার লাগবি না। থাকেন আপনি আপনার জিনিস নিয়ে, আরে কালো বিড়ালের পিছনে জীবন ভর করেন, সে মন বোঝেন না আপনি, পাশান। কখন গেছে খালা? সে রাতের বেলায় গেছে। কনে গেছে কিছু বলে গেছে? আমার কাছে কি আর কোনো কিছু বলে যায় রে মা? আচ্ছা কুলসুম, আমার ছাউল ধরে তুই বানবার পারলি না তাই না রে মা? খালা গো, তোমার সওয়াল দামি জিনিসের পেছনে ছোটে, তার কাছে কি আর আমার মতো মানুষের মূল্য আছে? কয়দিন ধরে দেখতেছি ছেলের চালচলন খুবই খারাপ, খরিদ্দারগুলোকে খুব খারাপ ব্যবহার করতেছে। একটু বেশি চাহিদা দিছি, যখন টাইট দিব না একটা সোজা যাইব। আমার তো চেনে নাই আমি কেডা। এই নাসিবা কতদিন ধরে কাম করতেছে? আমরা তো প্রায় মাসখানেক যাবত ওর উপর নজর রাখতেছি, কিন্তু আমার তো মনে হইতেছে ও আরো বেশি দিন ধরে এই কাজ করতেছে। ও কিন্তু খদ্দের নষ্ট। ও কেমন আছো তুমি? ভালো আছি, তুই কেমন আছিস? আছি আলহামদুলিল্লাহ। রূপ একটা লোক নিয়ে এসেছি তোমার কাছে, আমার লোকে জেলিয়ে আসছিল, বুঝছো? লোক ভালো, ঢাকা শহরে কেউ নাই, যদি একটা কামে টামে ঢুকাই দিতে পারো আর কি। কিন্তু কি পারবো? পারবো, আমি চালাই দেবো, পারবো। তুই যখন কইতেছস সেটাই খাদে, তাই যে কামের লাইগা ইচ্ছে কামটা একটু ভালো করে বুঝাই দিস। আমি আছি তো, তুমি একদম টেনশন করো না, আমি বুঝাই দেবো, সমস্যা নেই। তা চা নাস্তা কিছু খাইবি? বিস্কিট চাপাটামো খাইবা কিছু? না দরকার নেই, থাক। আচ্ছা বয়, আইতেছি, আয় আমার লগে। তুমি যে কাজের কথা বলিছো ভাই, সেটা আমি বুঝতে পারছি, কিন্তু এই কাজ তো আমি করতে পারবো না। আরে ভাই সমস্যাটা কি তোমার? তোমার ঝামেলা তো নাই এই জায়গায়, তুমি খালি কাস্টমার আনবা, ডাইকা ভিতরে তুমি ঢুকাই দিবা, তোমার তো আর আজীবনও লেগে এই জায়গা বাইন্দা রাখতেছে না। আরে ভাই কানের দুলের টাকাটা তো যোগান দেওয়া কথা নাকি, সেটা জোগাড় হইব, তুমি যাইবা গাছ। তোমারে দেখলে আমার যে কি হিংসা হয় বহু। হিংসা হয় কেন? হইব না কিসের জন্য? তোমার নামে জয় জয় গান, হ্যাঁ, হক বলে খালি তোমার এই চাই, তোমার যে কি দাম। তোর যে কথা, তোর কি দাম কম? তোর দাম বেশি। শুনো, শুনলাম আজকে নাকি ফুল নাইট। তোরা আবার ফেলটেল নিয়ে আসিস না? তোরা না আসলে বুঝিস না, তোর মাথায় ঘিলু টুলু নেই। মনে হয় কিছু বুঝতেছি। এই তো তোর মাথায় ঘিলু একটু খুলতিছে, কিন্তু কথা হচ্ছে এই ব্যাপারটা চেয়ারম্যান চাচাকে জানানো উচিত। যাই চেয়ারম্যান চাচাকে ব্যাপারটা জানাই আসি। এই কাপটা রাখ, দাম পরে এসে দেবো না। এই যে বাজার, এই যে আসো। কাজ আছে বাজার? হয়েছে মা, ইন্স্যুরেন্সের পুরো টাকাটাই পাওয়া গেছে। যাক, বাঁচা গেল। যাক বাবা, ভবিষ্যতে একটা ভালো কাজে লাগবে। আচ্ছা মা, ভালো কাজ বলতে তুমি কি বোঝাতে চাও? মানে টাকাটা দিয়ে কি করবে? ঠিক কইরা কোনো কিছু ভাবি নাই বাজান। তোর বোনের বিয়া তোর ভালো একটা কাজে লাগতে পারে।
আমার বিয়ে শাদী নিয়ে এত ভাবতে হইব না, দরকার হলে টাকাটা ভাইজানের কাজে লাগাও। বিয়ে তো তোকে দেয়াই লাগবে, এই টাকাটা দিয়ে সেটা হয়ে যাবে। আর আমার একটা জরুরি কাজ আছে, ওটাও এখান থেকে নেওয়া লাগবে। কি করতেছিস বাজান? মা, টাকাটা তোমার কাছ থেকে ধার নিতে চাই, আবার সময় মতো পরিশোধ করে দেব। আবার ধার কিসের? ধার পরিশোধের ব্যাপারটা না থাকলে না কাজে জিদ আসে না। আইসা ভাইজান, এই টাকা দিয়া তুমি কি করবা? এই টাকাটা দিয়ে একটা পাওয়ার টিলার কিনবো। গরু দিয়ে খুব দ্রুত জমি চাষ করা যায় না। তাইলে এইসব যন্ত্রপাতি আব্বাই কিনে নাই কেন? কৃষির আধুনিক যন্ত্রপাতির সুবিধা যদি জানতো তাহলে তো অবশ্যই কিনতো। কিন্তু বাজান, তুই পারবি তো? কেন পারবো না মা, লেখাপড়াই তো করলাম এই কৃষি নিয়ে। তাছাড়া এখন আধুনিক পদ্ধতিতে কৃষি চাষবাস করা যায়। আর তাছাড়া আমাদের কৃষি অফিসার আছে না, উনি আমাকে সাহায্য করবেন। আচ্ছা ঠিক আছে বাজান। রওনা দিছি তো। আরে বাবা এত তাড়াহুড়া করার কি আছে? আসতেছি তো, বাসাতে বাইরে এসেছি। জাস্ট 2 মিনিট লাগবে। বর্ষা, বর্ষা, জি আব্বা। এদিকে শিউলি করে বাসা দেখলাম না যে? আপাই তো শাহেদ ভাইদের বাসায় গেছে। এই শিউলি, দাঁড়া, কই গেছিলি? শাহেদদের বাড়ি। সাত গো বাসা এত ঘন ঘন কি? ওর বাপ তো মরছে 7 দিন, এত জনের কি আছে? হ্যাঁ বুঝি বুঝি, সবই বুঝি। ওই রাম ছাগলটার থেকে যত দূরে থাকবো ততই ভালো। ওই ছাগলটারে আমি জামাই মেনে নিবো না, বুঝার বয়স হয়েছে। এই চেয়ারম্যানের বউরে রাখ দে। আব্বা, চেয়ারম্যানের বউ কেডা? চেয়ারম্যানের বউ কেডা এটা বুঝো না? তোর বাপে কি? চেয়ারম্যান। তোর বাপের বউ কি হয়? চেয়ারম্যানের বউ না? ও, আপনি আম্মারে ডাকতে কোন? ও, কিচ্ছু বোঝো না, একদম ভাজা মাছটা উল্টায় খাইতে জানো না। না ডাক দে, তোর বাড়ি ডাক দে। কি হয়েছেটা কি? হ্যাঁ, এদিকে হো। সুজা সাপটা কথা যদি এত ঘুরা পেঁচা কওয়া হয় তাহলে বুঝবো কেমনে? কেন ভুল কিছু কইলাম নাকি? আপনি চেয়ারম্যানের বউ না নাকি? আমার বউ 2-1টা আছে আরো। মাইয়া 2টা বড় হইছে, কে কোথায় কখন যায় না যায় এটি একটু হিসাব করে দেখতে পারো না? কই থাকে না যে খবর রাখো। ও, তো মাইয়া 2টার খোঁজ খবর আমি রাখি না তো কে রাখে? আপনি রাখেন? ডাকছিলাম এই কারণে যে তোমার বড় মাইয়া শিউলি এতক্ষণ কই আসছিল, জানেন কিছু? জানবো না কেন? ওই তো সাহেব গো বাড়িতে গেছে। ওই বাড়িতে কয়দিন আগে একজন মানুষ মারা গেছে, একটু খবর রাখা লাগে না? ও, প্রত্যেক দিন খবর নেওয়া লাগে না? 1 সপ্তাহ আগে মানুষ মারা গেছে, সে বাড়িতে প্রত্যেক দিন যাওয়া লাগে কিসের জন্য? একটা কথা বুঝিয়ে রাখেন, আপনার মেয়েরে কোয়েন ওই বাঁশবাগানে হাঁড়ি পাতিল খেলা আর সংসার জীবন এক জিনিস না, এটি কিন্তু বাচ্চা নিতে হইব। আমি কোনোদিন ওই কৃষক জামাইরে মাইনা নিব না। বুঝলাম না কথাটা। আমি বুঝবেন না কেন? ওরে বেটা ছাগলের লাগে আমার মেয়ের সম্পর্ক থাকুক, এটা আমি চাই না। রাম ছাগল জানি কোরআন। আব্বা, আপনি কি শাহেদ বেড়ে ছাগল কইলেন? না, ছাগল কমে না, গাধা কমু। গাধার তো তোমার দাম আছে, ছাগলের কোনো দামও নাই। আমি তো একটা কথা বুঝলাম না, কয়দিন আগেও তো আপনি কইতেছিলেন, আপনি নিজের মুখে কইছেন শাহেদের মতো ছেলে হয় না, 50 গ্রাম খুঁজলেও এরকম একটা ভালো ছেলে পাওয়া যাবে না। আজকে আবার আপনার মুখে একটা উল্টা বাও, ব্যাপারটা কি? আমি তো কিচ্ছু বুঝলাম না। আমিও তো প্রথম বুঝতে পারিনি যে অত বড় একটা গাধা। আশ্চর্য কথা, তখন থেকে আপনি ছেলেটারে গাধা, ছাগল, রাম ছাগল এইসব কইতেছেন কেন? কি করছে ছেলে? মানুষে কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়ে, বিরাট বড় একটা অফিসার হইবে, ভালো দেখে একটা জামাইয়ের লাগা মাইয়া বিয়া দেবো, এটাই ঠিক আছিল। গাধা এখন নাকি পড়ালেখা শেষ করে গ্রামে এসে চাষবাস করবে, কৃষক হইবে, চাষার কাছে আমি আমার মাইয়া বিয়া দেবো নাকি? নিশ্চয়ই এগুলো মফিজ ভাই কইছে। মফিজ কইব কেন? এই গ্রামের সব লোকে আমার কাছে এসে খবর দিতেছে না? আমি চেয়ারম্যান না? বাতাস খেয়ে চেয়ারম্যানগিরি করি, খবর রাখতে হয়। আমি তো একটা কথা বুঝলাম না, সাহেব যদি নিজের বাপের জমি জিরাত দেখাশোনা করে, চাষবাস করে, তা আপনার গাজলে কেন? আমি ওরে জিগাইলাম, বাবা তুমি এক কাম করো, তোমার বাপের জমি জায়গা আমার জমি জায়গা সব আমি একসঙ্গে দেখে শুনে রাখুন না, তুমি ঢাকায় গিয়া বিশেষ পরীক্ষাটা দাও না, একটু ভালো চাকরি বাকরির চেষ্টা করো। আমার গাথায় কয় কি, চাষা আমি এখন তো গ্রামে থাকুম, চাষবাস করুম, সমবায় ইউনিয়ন করুম। কত বড় গাধার গাধা ইউনিভার্সিটিতে পাশ দিয়া কেউ কোনদিন গ্রামে আসে? ছাগল জানি করে রাম ছাগল একটা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন এসব কথার কোনো দরকার নাই, আপনি কামে যাইতেছেন যান। দেখে শুনে রেখো মাইয়াগুলা। আমি দেখি না, কে দেখে এই বাড়িতে মাইয়ারে? আমি দেখেন? হ্যাঁ হ্যাঁ, আমি দেখে রাখি। আমি দেখে রাখি বলে মাইয়াগুলো এখনো পর্যন্ত চেয়ারম্যানের মাইয়া হিসেবে মান সম্মানের সাথে গ্রামে বসবাস করতেছে, তাহলে টের পাইতা। আচ্ছা যান তো, ঠান্ডা মাথায় মিটিং করেন। বলো কি বলবো? খুব ব্যস্ত মনে হচ্ছে। ব্যস্ত হলে তুমি যাইতে পারো।
আরে না না, ব্যস্ততা কিসের? তুমি আমাকে ডেকেছো, আমার কাছে এটা রাজা সমনের চাইতেও বেশি কিছু। থাক থাক, বেশি বলতেছো। আমি কিন্তু জানি। কি জানো? এই যে তুমি কি বলবা বলে ডেকেছো এটা আমি জানি। কি বলতে ডাকছি? নতুন কিছু না, গ্রামের সবাই কানাঘুষা করতেছে সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে পাশ করে বেরোনোর পরে মানুষের মাথায় কিভাবে এই বুদ্ধি আসে গ্রামে থাকার জন্য, এটাই তো বলবো, তাই না? দেখো সাহেব, হয়তো তোমার জন্য এই প্রশ্নগুলো অর্থহীন, কিন্তু এই প্রশ্নগুলোর জবাব তোমাকে দিতে হবে। গ্রামের মানুষরা জানতে চায়, আর কেউ চাক আর না চাক, আমার আব্বা জানতে চায়। আমার আব্বা কখনোই চায় না তার মেয়ের জীবন এক ফুয়ে নষ্ট হয়ে যাক। দেখো শিউলি, মানুষ কি ভাবলো বা চেয়ারম্যান চাচা কি ভাবলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার কাছে যেটা যায় আসে সেটা হচ্ছে তুমি আমার ব্যাপারে কি ভাবলা বলো। আমি আর কিছু ভাবতে পারতেছি না। এত অস্থির হচ্ছ কেন? আমি তো আছি। তুমি কই আসো? তুমি তো গ্রামে বসে আছো, আর ওদিকে মফিজ তোমাকে বিয়ে করতে চায়, তাই তো? তুমি জানো এটা? পারে না ওই মফিজ সারাক্ষণ ওর চোখ আমার উপর রাখে, সারাক্ষণ নজরদারি করে। হ্যাঁ, আবার এই ফাঁকে গিয়া চেয়ারম্যান চাচাকে বলে আসছি আমি নাকি ফেল করছি, এই জন্য গ্রামে ফেরত আসছি, আর তার মামা নাকি তার জন্য শহরে চাকরি ঠিক করছে। আচ্ছা, চেয়ারম্যান চাচা কি চায় বলো তো? আব্বা চান আমি ভালো থাকি। এখন তুমি আমাকে বলো তুমি কোথায় ভালো থাকবা? সবই তো জানো। তাহলে আর খামোখা কথা বাড়িয়ে লাভ কি? একটু ভরসা রাখো। আচ্ছা, আমার এখন উঠতে হবে, আমি তো ভুলেই গেছি একজনের সাথে দেখা করতে হবে। তুমি না কেমন জন্য হয়ে গেছো। আগে আমি তাড়াহুড়া করতাম যাওয়ার জন্য, আর তুমি আমাকে যেতে দিতে না। হইছে চাষার বউ যদি গাছতলায় বসে থাকে দেশের তো সামনে বিরাট বিপদ। এখন আমি যাই। কিন্তু তুমি ছুটতেছো কোথায়? কার সাথে এত জরুরি দেখা করতে হবে? আরে নিয়াজ ভাইয়ের সাথে আমার দেখা করতে হবে। আমাদের নিয়াজ ভাই যে কৃষি অফিসার ভদ্রলোক? হ্যাঁ, তুমি ঠিকই ধরছো, ওনার সাথে আজকে বসে সুষমসারের ব্যাপারটা বুঝতে হবে। একটা কথা বলি। কি কথা? আমি জানি তুমি পারবা, তুমি ঠিক এই কাজে সফল হবা। কোনো সন্দেহ আছে? একটু আগেও ছিল, এখন আর নেই। থাকলেও কোনো অসুবিধা নেই। ভবিষ্যৎ তোমাকে বিয়ে করবে, মাস শেষ হয়ে গেলে তো চাকরির বেতনটা নিশ্চিত। ভবিষ্যৎ কিন্তু ছেলে হিসেবে খুবই ভালো, চমৎকার, একটু মোটাসোটা, কিন্তু তোমাকে সুখে রাখবে। তাই না? চাষার বউ দেখছো, কিন্তু চাষার বউ তো রাগ দেখো না। দাও, হাত দাও, চলো। আরে মফিজ ভাই, আপনি হঠাৎ করে বাড়িতে? বর্ষা, কিরাম আছো? আরে এটা কিরাম কথা কলা? তোমার কাকের বাড়ি আসা যাবে না নি? 2 দিন পর তো ঘন ঘনই আসতে হবে, তাই না? তো কি ডাইকা দিব? অল্পতেই বুঝে ফেলেছো, খুবই ব্রিলিয়ান্ট মেয়ে। আসলে হয়েছে কি, ওই সেদিনও শিউলির সাথে দেখা হয়েছিল গাছতলা, কিন্তু শালা এমন পিঠে কামড় দিল ও কথা করতে পারিনি। পরে অবশ্য বললাম না কিছু ঠান্ডা হয়ে গেছে। এখন যাও, একটু ডাইকে দাও, ঠান্ডা মাথায় ওর সঙ্গে দুটো কথা বলি। ঠিক আছে, আপনি ঠান্ডা মাথায় অপেক্ষা করেন, আমি গরম গরম ডাইকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, দেখি অনেক শেয়ারা মস্করা করতেছে, করবি না কেন? আমি হচ্ছি ববুদুল্লাহ ভাই। নাকি আমার বাড়ির সামনে বুকে হাত দিয়ে আমাকে দাঁড়ায় রয়েছিস? বর্ষা তো আমাকে ধরা খাওয়া দিল। চাচা, হয়েছে কি, বুকের মধ্যে অনেক জ্বালা করতেছে। বুক জ্বালা জ্বালা করতেছে? ইয়াং বয়সে বুক জ্বালা জ্বালা করতেছে, কই পুড়া গন্ধ তো পাচ্ছি না। না না চাচা, আমার কথা করছি না। ওই যে আপনি দোকানে কলেন না আপনার বুকের মধ্যে অনেক জ্বালা করতেছে, সেই জ্বালার কথা কলাম। আমার বুক জ্বালা করতেছে তুই জানলি কি করে? কেন, আপনি দোকানে কলেন না আপনার বুকের মধ্যে হুড় করে জ্বালা করতেছে? আমি বুক জ্বালার কথা কইছিলাম, তা তুই শুনলি কি করে? না চাচা, হয়েছে কি, ওই পাশেই গাছ তলাইছিলাম তো। তবে চাচা আপনি চিন্তা করবেন না, আমি কিন্তু ব্যবস্থা নিয়ে ফেলেছি। বুঝতে পারিস? ব্যবস্থাটা হচ্ছে কি, ওই পল্টু ডাক্তার আছে না, ও খবর দিয়েছি, ও আসলো বইলে। ও, তুই এত ভালো পাস, পল্টু ডাক্তারের খবর দিয়ে ফেলাছিস, তা তারা তুই কি বলেছিস? এই যে কইছি আপনার বুকের মধ্যে হুড় করে জ্বলতেছে। তোরা কি কইছিলাম আমার বুকের মধ্যে হু হু করে জ্বলতেছে? কি করছেন আপনি? কি করবেন? আপনার চেহারা দেখলে আমি বুঝতে পারি না। ও, আমার চেহারা দেখে তুই বুঝে ফেলেছিস? তুই তো মেলা বড় জ্ঞানী হয়ে গেছিস রে। দেখ, কাজ করলি পারতিস,
ইমাম সাহেবরে কতি যে চেয়ারম্যান সাহেবের বুকি জ্বলা করতেছে, যে কোনো মুহূর্তে মরতে পারে। আপনি কোরআন খানির একটা ব্যবস্থা করবেন আর কবরটাও খুঁড়ে রাখেন, চেয়ারম্যান সাহেব এসে যে কোনো মুহূর্তে ধাপ্পাস করে কবরের মধ্যে পড়তে পারে। না চাচা, আমি আর কি কব, আমি তো এমনি আলাম। মফেজ বিরাট বড় বিদ্বান হয়ে গেছে মনে হয় না? তোর কি মনে হয় 22 বছর যাবত চেয়ারম্যানগিরি করি, হা করলে হাসিমপুর বলিস না হালা বলিস, সেটা বোঝার মতো বয়স হয় নাই। চুল কি এমনি এমনি পাকছে রে? মাথা চুল তো সব উঠে গেছে, বুঝিস না? না চাচা, হয়েছে কি, ওই যে শাহেদ হজম হয়েছে কি, হজম 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 সব কি বললি? না চাচা, হয়েছে কি, আমি ওই শাহেদের কথা করছিলাম। ওই শাহেদ ছেলেটার বড্ড বাড়বাড়িছে। কেন, সে আবার কি করেছে? প্রথম কথা তো আপনি কয়ে ফেলেছি, সে গ্রামে এসে চাষবাস করতেছে। এখন দ্বিতীয় কথা হচ্ছে, সে যে শহরে পাস করেছে, আসলে পাস করেনি, শহরে ফেল করেছে, ফেল করে এই গ্রামে এসে উঠেছে। সে যে ফেল করেছে এই কথাটা তোকে বললো কিনা? জানা যায় চাচা, লোক থাকলি সব জানা যায়। আসলে হয়েছে কি, সে 2-1 বিষয়ে ফেল করেনি, সব বিষয়ে ফেল করেছে। এই জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাকে ডাকি বলেছে, বাবারে সোনারে তোর আর এনে দরকার নেই, তুই গ্রামে চলে যা, চলে গিয়ে ওই বাপ দাদার কাম করে খা, ওই চাষবাস করে খা। তুই তো দেখি মেলা খবর বের করে ফেলেছিস। আপনি আমার ভাবছেন কি, মানুষ ছোট হতে পারি কিন্তু কাম কিন্তু বড় বড় করি। সেটা কেমন হয়েছে কি স্যার, ওই শাহের ছেলেটা গ্রামের যুবক শ্রেণী বুদ্ধি দিচ্ছে, এ শোন, পড়াশোনা করার দরকার নেই, চাষবাস করলেই হবি, পড়াশোনা লাগবি না। তাহলে তুই মোদ্দা কথা যেটা করতে চাচ্ছিস, শিউলির সাথে ওইরকম একটা কৃষক সওয়ালের বিয়ে দেওয়া উচিত না, কি বলিস? হ্যাঁ জি আলহামদুলিল্লাহ, আমি আসলে সেটাই করতে চাচ্ছিলাম। আর কিছু কবি? না আর কিছু না, তবে আরেকটা কথা ছিল। কথাটা হচ্ছে কি, আমার বড় চাচা শহরে আমার জন্য বিরাট বড় চাকরি ঠিক করেছে। চাকরি ঠিক করে ওই চাকরি করার জন্য ডাকাডাকি করতেছে। গত সপ্তাহে যখন দেখা হলো তখন বলি যে আমার বড় মামা আমার জন্য একটা বিরাট বড় কোম্পানিতে ডাইরেক্টর পোস্টে চাকরি নিয়ে বসে রয়েছে। তা মামা না চাচা? আসলে হয়েছে কি, চাচা তো মামা, মামা তো চাচা, মানে বড় চাচা। চাচার মামা বুঝা হয়ে গেছে, হা করলে হাসিমপুর বুঝি, বুঝি না? এত বছর চেয়ারম্যানগিরি করতেছি, সোজা পথে চলা শুরু কর। চেয়ারম্যান বাড়ির দিকে তাকাইতে গেলে চোখটা। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। নিয়াজ ভাই, আমাদের এলাকায় আপনাকে কৃষি অফিসার হিসেবে পেয়ে ভালোই হলো। সময়ে অসময়ে সহযোগিতা চাইলে নিশ্চয়ই পাবো আমরা। হ্যাঁ, সে তো নিশ্চয়ই। আমি তোমাদের সাথে আছি। কৃষি বিষয়ে যে কোনো প্রশ্ন থাকলে তার উত্তর দেওয়ার জন্য আমি আপনাদের সাথে আছি। কৃষি অফিসার হিসেবে স্যার আপনারা পাইছি, আর আমাদের শাহেদ কৃষির উপর পড়াশোনা করে আসছে। আসলে আপনাদের দুইজনের কাছ থেকে আমাদের অনেক কিছুই শেখার আছে। হ্যাঁ, ঠিক বলেছেন। শাহেদের মতো শিক্ষিত তরুণেরা কৃষিতে যোগ না দিলে এই দেশকে এগিয়ে নিয়ে যাবে কারা? কথা ঠিক। দোয়া করবেন। অবশ্যই দোয়া তো থাকবেই, কিন্তু কৃষিকাজ অত সহজ নয়। মানে সঠিকভাবে করার জন্য অনেক নিয়ম কানুন জানতে হয়। স্যার যদি একটু বিস্তারিত বুঝাই কইতেন। এই যেমন ধরো, ভালো বীজ পাওয়ার জন্য রোগ, পোকা ও দাগমুক্ত এবং পরিপুষ্ট বীজ হাত দিয়ে বেছে নিতে হবে। বাছাইকৃত সুস্থ সবল বীজ থেকে উৎপাদিত হবে যে চারা, সেটা হবে গুণগত মানসম্পন্ন এবং ফলনও বৃদ্ধি পাবে। জি স্যার। আরেকটা ব্যাপার, ভালো মানের চারা পাওয়ার জন্য আদর্শ বীজতলা তৈরি করতে হবে। মানে সেচ সুবিধাযুক্ত এবং প্রচুর আলো বাতাস পায় এমন স্থান বীজতলার জন্য নির্বাচন করতে হবে। শুধু তাই নয়, সময় মতো এই বীজতলাগুলো পরিচর্যা করতে হবে। হামিদ ভাই, আজকে নতুন অনেক কিছুই শিখলাম। ঠিকই বলছো রফিক। হ্যাঁ, এগুলো তো হলো ভালো বীজ ও ভালো চারা পাওয়ার পদ্ধতি। এছাড়াও যে বিষয়টি অতি জরুরি সেটা হলো নিয়ম মেনে সারের ব্যবহার। এই ব্যাপারে ভার্সিটিতে অনেক পড়ছি, কিন্তু নিয়মগুলো যদি আপনি একটু বোঝায় বলতেন। হ্যাঁ, প্রথমে মাটি পরীক্ষা করে মাটি ও ফসলের চাহিদা অনুযায়ী সকল প্রকার সার সঠিক পরিমাণে ব্যবহার করতে হবে। অর্থাৎ পরিমাণে কমও হবে না, আবার বেশিও হবে না, মাত্রা বুঝে। আর মাটি ও ফসলের চাহিদা অনুযায়ী সকল প্রকার সার সঠিক পরিমাণে ব্যবহার করাকেই সুষম সার বলে। স্যার, এই সুষম সার ব্যবহারে কি কি সুবিধা পাবো? তাহলে আপনারা সবাই শোনেন, সুষম সার ব্যবহারের কি কি সুবিধা। সুষম সার ব্যবহারে মাটির স্বাস্থ্য ভালো থাকে এবং মাটির উর্বরতা বৃদ্ধি পায়।
সুষম সার ব্যবহার করলে সারের অপচয় হয় না এবং উৎপাদন খরচও কমে আসে। সুষম সার ব্যবহার করে চাষাবাদ করলে ফসলের ফলন স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পায়। সুষম সার ব্যবহারে শুধু ফলনই বাড়ে না, ফলনের গুণগত মানও বৃদ্ধি পায়। বাহ, এত উপকার! তাহলে তো সুষম সার ব্যবহার করতেই হয়। হ্যাঁ হ্যাঁ, আমি তো আছি। মাটি পরীক্ষা সহ যে কোনো কৃষিকাজের প্রয়োজনে আপনারা আমার অফিসে চলে আসবেন। আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে অধিকাংশ সময়ই আমাদের দেশের কৃষক ভাইরা জমিতে শুধু ইউরিয়া সারই বেশি করে দেয়। এতে করে জমির ফসল অন্যান্য সার, বিশেষ করে পটাশ সারের পুষ্টি উপাদান থেকে বঞ্চিত হয়। ফলে ফসলে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় এবং ফলনও কম হয়। স্যার, জমিতে যে পটাশ সারের অভাব হয়েছে কি করে বুঝবো? খুব ভালো প্রশ্ন। দেখেন তাহলে, জমিতে পটাশিয়ামের অভাবে গাছ সহজে রোগাক্রান্ত হয়, খরা ও ঠান্ডা সহ্য ক্ষমতা কমে যায়, গাঢ় নীল বর্ণের পাতা দেখা যায় এবং গাছ বিকৃত আকার ধারণ করে। দানা জাতীয় শস্য যেমন ধান, গম, ভুট্টা গাছ সহজেই হেলে পড়ে, গাছ বিকৃত আকার ধারণ করে। তাহলে কি স্যার পটাশ সারের অনেক উপকারিতা? হ্যাঁ, অবশ্যই। পটাশিয়াম উদ্ভিদের জন্য খুবই প্রয়োজন। পটাশিয়াম দানা জাতীয় শস্যের কাণ্ড মজবুত ও দৃঢ় করে, ফলে তার ঢলে পড়ার হাত থেকে রক্ষা পায়। পটাশিয়াম গাছকে বলিষ্ঠ ও সুঠাম করে এবং শস্যের পরিমাণ ও গুণাগুণ দুটোই বৃদ্ধি করে। গাছের পানি পরিশোষণ কর্মক্ষমতা বাড়ায় এবং গাছের খরা প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। পটাশিয়াম গাছের লবণাক্ততা সহ্য ক্ষমতা বাড়ায়। আশা করি পটাশের ব্যাপারটা বুঝলেন তাহলে। স্যার, আপনার কাছে অনেক কিছুই শিখলাম। সামনে আরো অনেক কিছু শেখার আছে, আমি তো আছি। ইয়েস ভাই, খুবই ভালো লাগলো। আজকে তাহলে উঠি। ঠিক আছে, চা খাওয়াইতে পারলাম না। আসসালামু আলাইকুম স্যার। আর সাহেব ভাই, আপনি বসেন। তোর ভাই কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? এই তো আছি, আমরা ভালো আছি। ওই দিন কৃষি অফিসার ভাই পটাশ সারের গুণাগুণের কথা বলতেছিল, তাই ভাবলাম আপনার দোকানে গিয়ে দেখি পটাশ সার আছে নাকি। আছে তো সব পটাশ সারই, তা নিবেন কোনটা? বাজারের মধ্যে কোন পটাশ সারটা ভালো হবে? দেখেন শাহেদ ভাই, আপনি শিক্ষিত মানুষ, চাচাই এই কাজ করতো, চাচাই চইলা যাওয়ানোর পর আপনি এই কাজ ধরছেন, এটা খুব ভালো ব্যাপার। ভালো জিনিস চিন্তা আপনার সমস্যা হইব না। ওই চাচা, পটাশ সার নিয়ে আসেন তো দেখি। আর এইটা না, কানাডিয়ান পটাশ নিয়ে আসো। শাহেদ ভাই, এবার নিজের চোখেই দেখেন কোন সারটা ভালো। হামিদ ভাই দেখেন। দেখো, আমি দেখতেছি। এটা কানাডিয়ান না? হ্যাঁ, এটা কানাডিয়ান পটাশ সার। হামিদ ভাই, দেখছো পার্থক্যটা? বাহ, কানাডিয়ান পটাশ সারটাই তো ভালো, বড় বড় দানা, ঝরঝরে দানাদার। জি শাহেদ ভাই, কানাডিয়ান পটাশ হলে এই গুণ, দানা বড় হওয়ার কারণে সার ছিটানোর সময় ওরে গিয়ে নষ্ট হয় না এবং গাছের গোড়ায় সহজে পৌঁছে যায়, ফলে সার যথাযথভাবে ফসলের উপকারে কাজ করে। যেই সব কৃষক যাই না বুঝা চাষাবাদ করে, কানাডিয়ান পটাশ ছাড়া না পারত অন্য কোনো পটাশ নেয় না। বাহ, ভালো বলছেন। কিরে, বুঝলি? হামিদ ভাই, বুঝছেন কোন পটাশ সারটা ভালো বাজারের মধ্যে? কানাডিয়ান পটাশ সার। হ্যাঁ, শোন ভাই, তাহলে আমরা যাই, আর হামিদ ভাই আসলে আপনি কানাডিয়ান পটাশ সারটাই দিয়ে দিন। ঠিক আছে। আচ্ছা হামিদ ভাই, চলো। কি ব্যাপার, হঠাৎ জরুরি তলব? তলব না দিয়ে উপায় আছে?